মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করবো না, নাম থাকলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে। তিনি দিল্লিতে আছেন এটা জানেন, কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না। মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায়, যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয়। না, এই 5 আগস্টকে ঘিরে সেনাপ্রধান আরেকটি বোমা ফাটালেন যে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কিন্তু একটা বড় ভূমিকা আছে। আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারে কিনছে। এনসিপি বিএনপি ভালোই কিনছে, কিন্তু জামাত শিবির তেমন একটা পারছে না। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, তার সত্যতা কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। বাল বোঝায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে। আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনার আওয়ামী লীগকে। আচ্ছা, সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি? একেবারে মানে বলা বাহুল্য, একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করবো না, নাম থাকলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি হঠাৎ করে এই কথাটি কেন বললেন যে ক্ষমতার চেয়ার উল্টে যেতে পারে যদি এভাবে প্রতিনিয়ত চলতে থাকে? শুধু এটাই না, এই 5 আগস্টকে ঘিরে সেনাপ্রধান আরেকটি বোমা ফাটালেন যে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কিন্তু একটা বড় ভূমিকা আছে। অতএব যারা নাকি এটাকে অস্থিতিশীল কিংবা যারা নাকি বর্তমানে এটাকে অস্বীকার করার চেষ্টা বা পায়তারা চালাচ্ছেন তাদেরকে বলতে চাই, অন্তর্বর্তীকালে সরকারের যে চেয়ার এটা কিন্তু উল্টে যেতে পারে যদি আপনারা এখন পর্যন্ত দেশে শান্তি এবং অস্থিতিশীল বন্ধ না করেন, তাহলে ক্ষমতার চেয়ার বদলে যেতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে এটা কিসের ইঙ্গিত দিলেন? শুধু এটাই না, সেনাপ্রধানের সাথে আমাদের বাংলাদেশের যে পুলিশ কমিশনার তারাও কিন্তু একই কথা বলতেছে যে বাংলাদেশে 5 আগস্টকে ঘিরে পুলিশের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা আওয়ামী লীগের উপরে বা সাধারণ জনগণের উপরে যে একটা হয়রানি কিংবা যে একটা গণহারে মামলার একটা প্রক্রিয়া, এটা কিন্তু এখন পর্যন্ত চলমান। তো এটাকে বন্ধ করতে হবে। সাধারণ মানুষ ভুক্তভোগী, বিশেষ করে বর্তমান কারা ভুক্তভোগী সেটা আমরা সবাই জানি। কিন্তু ভাই, প্রথম কথা হচ্ছে
আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন রাশিয়া সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন, তখন অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে তারা অনেকেই আপনার বলা বলি করতেছে যে রাশিয়ার সাথে আপনার ইয়ের সাথে কি বলে এই ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক। ভারতের রেফারেন্সেই আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি রাশিয়া যান। এখন এই রাশিয়া সফর শেষ করে আসতে না আসতেই তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আসলে অন্য কিছু কিন্তু ঘটে যেতে পারে। এখানে ভারত প্রতিনিয়ত বলতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করে ফিরবে, এবং সেনা প্রধানের আপনার গতকালকের এই বক্তব্যকে কেন্দ্র করে যে ক্ষমতার চেয়ার কিন্তু উল্টে যেতে পারে, মানে এই বিষয়টা আপনি কিন্তু হালকা ভাবে নিতে পারেন না। কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কিসের ইঙ্গিত দিলেন, আপনারা কি মনে করতেছেন সেটা অবশ্যই জেনে যাবেন। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বর্তমান সাধারণ আওয়ামী লীগ কর্মীদের উপরে বা যারা গণহারে মামলা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলা বন্ধ করুন, এবং পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে থানার ভিতরে কেউ যদি কোনো ব্যক্তির নামে জিডি করে এটাকে তদন্ত করে দেখতে হবে, পাই করে তদন্ত করে দেখতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে একদম চরম পর্যায়ে গিয়ে খতিয়ে দেখতে হবে যে যে ব্যক্তির নামে এই জিডিটা করা হলো এই ব্যক্তি আসলেও বা আদেও তার পরিবার কিংবা সে জড়িত কিনা এটাকে দেখতে হবে। অন্যদিকে আপনার আওয়ামী লীগের বা আপনার ছাত্রলীগ কিংবা সাধারণ জনগণ কিংবা বিএনপি কিংবা হতে পারে জামাত বা যেই হতে পারে সে একজন যদি বাংলাদেশের নাগরিক হয় তার উপরে যদি কেউ কোনো মিথ্যাচার চাপায় দেয় কিংবা আপনার হত্যাকাণ্ডের মামলা, চাঁদাবাজি মামলা, এই মামলা সেই মামলা, নানান পদের মামলা, এই ধরনের মামলা মোকদ্দমা যদি চাপিয়ে দেয় আপনি সাহসের ভূমিকা রেখে পুলিশের সাথে কথা বলতে বলছে। এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আদেশ অনুযায়ী পুলিশ কমিশনারের আরো একটি বক্তব্য যে প্রতিটি পুলিশ অফিসার কিংবা থানা পর্যায়ে কিংবা আপনার জেলা পর্যায়ে যদি কারো ব্যক্তির নামে আপনার মামলা মোকদ্দমা করা হয় তাহলে সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তি আদেও সেই মামলার সাথে জড়িত কিনা সেটাকে খতিয়ে দেখতে হবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হতে দেওয়া যাবে না। সেনাপ্রধান তিনি আরো বলেন যে আপনারা যেভাবে বর্তমান সরকার পরিচালনা করতেছেন, এই যে একের পর এক একটা জঙ্গিবাদী দেশদ্রোহিতা কিংবা বড় বড় সন্ত্রাসীদের আপনারা একের পর এক আপনারা ছেড়ে দিচ্ছেন, তারা কিন্তু অরিজিনালি অপরাধী ছিল, কিন্তু আপনারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন আর বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। প্রতিনিয়ত আপনারা যদি এই কাজটা করে যান তাহলে বাংলাদেশের ক্ষমতা কিন্তু উল্টে যেতে পারে। যেখানে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিতর ক্ষেত্রে বাংলাদেশ সেনা প্রধানের ভূমিকা ছিল অন্য লেভেলের। দেখেন সেনা প্রধানের এই যে বক্তব্যগুলা এগুলো কিন্তু হালকা ভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ দেখেন সেনানী বাসকে নিয়ে মনে করেন সমালোচনা, হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছে পিনাকির, আরো যে বাজার আছে, এবং এই বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত করার পিছনে অন্যতম একটা ভূমিকা ছিল বাংলাদেশের সেনাবাহিনী। কারণ ভাই দিন শেষে আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু এই সেনাবাহিনীর উপর কিন্তু আস্থা ছিল, অন্তর্বর্তীগণ আর উন্মুখবর্তীগণ তাদের কারো উপরে আমাদের কোনো আস্থা কিন্তু ছিল না। কিন্তু বর্তমান বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি তার নিজ ভূমিকায় ফিরে আসতেছে। সর্বশেষ আরো একটি কথা, যারা নাকি বর্তমান আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী আছেন এবং আওয়ামী লীগ ভুক্তভোগী জনগণ আছেন, যারা নাকি বর্তমান মিথ্যা মামলায় আপনারা জড়িত, আমার আপনার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে আমার ইমেল দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন যে আপনারা আদেও মানে অরিজিনাল যেই আপনাদের মামলাটা করা হয়েছে সেই মামলার সাথে আপনারা জড়িত কিনা। যদি আপনাদের ক্যারেক্টার কিংবা আপনারা যদি বা আপনার পরিবার যদি সেই মামলার সাথে বা মোকদ্দমার সাথে যদি জড়িত না থাকেন তাহলে আপনারা 7 খুন মাপ পেয়ে যাবেন। ওই যে আপনার বিএনপি নেতা বলবে, জামায়াতের নেতা বলবে, কিংবা ধরেন আওয়ামী লীগ কেউ খাইছে, বিএনপিও খাইছে, মানে আওয়ামী লীগও মনে করেন ক্ষমতা আসলে তার ক্ষমতা একই রকম, বিএনপি ক্ষমতা আসলে তার ক্ষমতা একই রকম। এই ধরনের মানুষও কিন্তু আমাদের সমাজে অহরহর। অতএব যারা নাকি আপনাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বলতেছে বা বলবে যে আপনার মামলা মোকদ্দমা আমরা শেষ করে দিব, 10 জন ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন, আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি, উনি যত ইচ্ছা দিতে পারেন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। কখনোই টাকা পয়সা দিবেন না, আপনারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন। যদি না পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করুন। যারা নাকি ভুক্তভোগী, মিথ্যা মামলায় ভুক্তভোগী, আমার ইমেল দেওয়া থাকবে, আমাকে ইমেল করতে পারেন। আরেকটি কথা সেটি হচ্ছে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলেন যে যাদের নামে নাকি এই পর্যন্ত মিথ্যা মামলা করা হয়েছে, যারা নাকি জড়িত না এবং যারা নাকি ঘর বাড়ি হারা, পরিবার হারা এবং সব থেকে হারা, হ্যাঁ মানে দেশ ছাড়া, তাদেরকে পর্যন্ত সেনাপ্রধান বা পুলিশ কমিশনের বক্তব্য যে প্রতিটি ব্যক্তির এই মামলার পিছনে তারা জড়িত কিনা সমস্ত কিছু খতিয়ে দেখা হবে।
সমস্ত কিছু কি খতিয়ে দেখা হবে। যদি আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, উপদেষ্টা মন্ডলী বা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যে বা যারা যদি এটাকে বাধা দিতে চায়, তাহলে আমরা তাদের এগেনস্টে শক্ত অবস্থান নিব এবং ক্ষমতার চেয়ার পাল্টেও যেতে পারে। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কিন্তু বারবার এই কথাটা রিপিট করছে। দ্যাট মিনস এই কথার গুরুত্ব কিন্তু অনেক অনেক মানে কি অনেক, মানে বাংলাদেশে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যেখানে আপনার ভারত বলতেছে প্রতিনিয়ত যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করেই ফেরাবে, উল্টো দিকে রাশিয়া সফর শেষ করে সাথে সাথে সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য কিন্তু হালকাভাবে দেখার কিন্তু কোনো উপায় নেই। তবে আমি মনে করি যে বাস্তবতা কিন্তু খুবই কঠিন। বাস্তবতার সাথে কিন্তু আমরা এগুলো মিল কিঞ্চিত পরিমাণ পাচ্ছি না। কোনটা? মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পুলিশের ভূমিকার ক্ষেত্রে। অনেক জায়গায় পুলিশ কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে নাও বিএনপি এবং জামায়াতের কথা শুনে কিন্তু টাকা খেয়ে কিন্তু তারা তাদের কথাই কিন্তু বলতেছে। এই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাংলাদেশের পুলিশ কমিশনার থেকে এবং বাংলাদেশের সেনাপ্রধানের থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা হট নাম্বার দেওয়া দরকার, হেল্প নাম্বার, যারা নাকি মিথ্যা মামলায় মোকদ্দমায় জড়িত বা যারা নাকি এই ধরনের মামলা যাদের নামে করা হয়েছে তারা অরিজিনালি জড়িত কিনা এটাকে তদন্ত কিংবা খতিয়ে দেখার জন্য, কিংবা যে নাকি ভুক্তভোগী সে যাতে সরাসরি তাদের সাথে সরাসরি কথা বলতে পারে ফোন দিয়ে হেল্প নাম্বারে। এইটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আই হোপ, আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি। তবে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে এই কাজটা যদি করতে পারে একটা হেল্প নাম্বার যারা নাকি ভুক্তভোগী, আমি অরিজিনালি আমার বাড়ি অমুকে বা আমি অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের আমার নামে এই মামলাটা করছে অমুকে তুমুকে, এভাবে যদি ইনফরমেশনটা দিয়ে বা পুলিশকে সহায়তা করা যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক অনেক আপনার হালকা হয়ে যায়। সাধারণ মানুষ একটা আস্থার একটা জায়গা ফিরে পাবে। এভাবে কিন্তু সাধারণ জনগণ আস্থার জায়গা ফিরে পাবে না, কারণ বাস্তবতা ভিন্ন চিত্র। এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা পুলিশ কমিশনারের যে আইজিপি তার যে বক্তব্য কিংবা সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি যে বলল, এখন বাস্তবতা আসলে কতটুকু ফলে বা মিলে এটা সময় বলে দিবে। এবং দর্শক বন্ধুরা, আপনারা কি চিন্তা করতেছেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারে কিনছে। এনসিপি বিএনপি ভালোই কিনছে, কিন্তু জামাত শিবির তেমন একটা পারছে না। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। বিএনপি তো চাইছে, কারণ বিএনপি, এটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, এটা একটা বিএনপির ক্যালকুলেশন। কারণ রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলে তখন বিএনপির চাইতে খারাপ কেউ থাকে না, তখন ওই খারাপ আর একা থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ থাকলে তখন মানুষ বলবে না সবচাইতে খারাপ হচ্ছে আওয়ামী লীগ, আর বেশি খারাপকে প্রতিহত করার জন্য কম খারাপকে সমর্থন করি, মানে বিএনপিকে সমর্থন করি। এই জায়গা থেকে বিএনপি অলওয়েজ চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক। কিন্তু যারা দূরদর্শী তারা জানে এবং বোঝে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, করতে দেওয়া হবে না, এটা এই প্রজন্ম মানবে না, এটা ডক্টর ইউনূস চাইলেও হবে না। সরকার নিষিদ্ধ করুক বা না করুক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যারা দূরদর্শী তারা এখন বিক্রি হয়ে যাচ্ছে, নিজেদেরকে সেল করছে। এটা ভালো, এটা মেধার পরিচয়। সেল করা মানে কি, যে কেউ এনসিপিতে যোগ দেওয়ার লাইন হচ্ছে। এখন হয়তোবা একটা রিকনসিলিয়েশন আগে, একটা ক্ষমা চাওয়ার আগে, আমি বলছি যে কোন আওয়ামী লীগ যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয় বা মামলা নাই যাদের বিরুদ্ধে, তারা অনেকেই এনসিপিতে যোগ দেবে। নির্বাচন আসলে দেখবেন এনসিপি অনেকে কিনে নেবে, আর বিএনপি অনেককে কিনে নিবে বা নিচ্ছে। এখন বিএনপিতে এই বিএনপির জন্য এটা কেনাটা কঠিন, কারণ বিএনপি তার ছোট দল না, বিএনপি নিজেদের কামড়াকামড়ি সামাল দিতে পারে না, সেখানে আবার আওয়ামী লীগ থেকে লোক কিনে আনলে সমস্যা না। তো বিএনপি যতটুকু কিনে বা আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগের সাথে, এটা অন্যভাবে। সেটা হচ্ছে যেমন আগে আওয়ামী লীগ জুট ব্যবসা বা এই বাস কাউন্টার বা এই ধরনের ব্যবসা যা করতো, ওইগুলো আওয়ামী লীগে আছে, জাস্ট টাকা ওঠানো বা এই মাঠের কাজটা বিএনপি করে। মানে আসলে আপনি দেখবেন যে লুটপাটের যে জগৎটা, জুট ব্যবসা থেকে শুরু করে এই জগৎটা, এখানে আগে আওয়ামী লীগ ছিল মালিক এবং কর্মচারী দুইটাই, আর এখন মালিক আওয়ামী লীগ, কর্মচারী হচ্ছে বিএনপি। যেমন জুট ব্যবসাগুলো আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে আছে, তার নামেই আছে। বিভিন্ন কাউন্টার ব্যবসা বা ইত্যাদি অনেক ক্ষেত্রেই কিছু পরিবর্তন হয়েছে। আগে মালিকই আছে, কিন্তু কর্মচারী যে টাকা উঠানো এই কাজটা বিএনপি, বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের কর্মচারী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু কিছু আওয়ামী লীগ বিএনপি কিনে নিয়েছে, যে ব্যবসা বাণিজ্যের খাতে ঠিক আছে তুমি বিএনপি, যেমন ৭১ টিভি, ডিবিসি, সময় টিভি, এরকম বিভিন্ন টেলিভিশন চ্যানেল সিস্টেমে বিএনপি কিনে নিয়েছে আওয়ামী লীগের মালিক সহ। যে আগে তুমি আওয়ামী লীগ করতা, ঠিক আছে এখন তুমি বিএনপি করো, জাস্ট একজন দুজনকে পরিবর্তন করে তুমি বিএনপি হয়ে যাও। এভাবে আওয়ামী লীগ বিক্রি চলছে এবং যে যেভাবে পারে কিনছে, কিন্তু জামাত শিবির পারছে না। তবে হ্যাঁ, দু একজন আওয়ামী লীগ
ধর্মীয় কারণে জামাতের প্রোগ্রামে দেখা যায় মাঝে মাঝে আসেন, যেটা গণমাধ্যমে খবর হয়, এটা কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। তো দর্শক, আর মূলত বিএনপির মূল পলিসি হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নির্বাচন করবে। কারণ আওয়ামী লীগ থাকলে বিএনপির সুবিধা, মানুষ চরম খারাপটা ঠেকানোর জন্য তুলনামূলক কম খারাপ বিএনপিকে সমর্থন করবে, এটা বিএনপির ক্যালকুলেশন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলে, রুহুল কবির রিজভী বলেন, ইকবাল হাসান টুকু বলেন, আর অনেকে বলেন, এগুলো সব চাপাবাজি, এগুলো বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের এই খায়রুল অমুক তমুক তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আওয়ামী লীগ কিভাবে এখন রাজনীতি করে, আবার টুকু বলছেন যে আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, আবার টুকু বলছেন যে আওয়ামী লীগ আগামী 40 বছরও রাজনীতি ফিরতে পারবে না, এগুলো সব চাপাবাজি, এগুলো মোটেও আওয়ামী লীগ বিরোধিতা নয়, এগুলো সব মুনাফিকি। দেখেন এই খায়রুল হক কেন গ্রেপ্তার হচ্ছে না, অথবা আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, এগুলো ফালতু কথা না? আচ্ছা, কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনি কি মামলা করেছেন? আপনি মামলা করে তারপরে বলেন যে গ্রেপ্তার হচ্ছে না কেন? মামলা করেন আর বলছে গ্রেপ্তার হচ্ছে না, ফাজলামি না? এর মানে কি? এটা হচ্ছে চাপাবাজি, লোক দেখানো বিরোধিতা। এরপরে এইটুকু বলছেন যে আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না, এটা কোনো আইনে আছে না, কোনো সংবিধানে আছে? চাকরি করতে পারবে বাংলাদেশের যে কেউ। আওয়ামী লীগের চাকরি করতে কোনো বাধা নেই। যে সংবিধান আওয়ামী লীগকে চাকরি করার অধিকার দিয়েছে ওই সংবিধানের পক্ষে বিএনপি, তাহলে আওয়ামী লীগ চাকরি করতে পারবে না, এগুলো লোক দেখানো চাপাবাজি না? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, ভারতের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, এগুলো সব চাপাবাজি, এগুলো বিশ্বাস করবে না। ইন রিয়ালিটি তলে তলে তারা আওয়ামী লীগকে চায় বা পুনর্বাসন করছে, বা শুধু চায় না, তারা এট এনি কস্ট আনবে। কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, বা বিএনপি জনপ্রিয় থাকে না, বিএনপি প্রাসঙ্গিক থাকে না। বিএনপি কেন? এর উত্তর হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি। এখন আওয়ামী লীগ নাই ভাই, আপনি তাহলে বিএনপি কেন? বিএনপি কোন ভালো কিছু? তো দর্শক, আওয়ামী লীগ আগামী 40 বছর রাজনীতি ফিরতে পারবে না, টুকু বলছেন, এটা চাপাবাজি। আসলে তারা তারা পারলে 4 দিনের মধ্যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন। অতএব আওয়ামী লীগ বিরোধী কোনো চাপাবাজি, এটা আমরা বিশ্বাস করবো না। এরকম আরো নানান কথা, জনগণের মন্তব্য দেখেন। আপনারা যা শুরু করছেন, এভাবে চলতে থাকলে আপনারা ওদের মতো বিলুপ্ত হয়ে যাবেন। মানে পাবলিক পারসেপশন এটা, যে বিএনপি থাকবে না। আর পিনাকি ভট্টাচার্য আলোচনা করে দেখিয়ে দিয়েছেন, যে প্রমাণ করে দিয়েছেন, থিসিস করে, আলোচনা বলবো না, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব। আর এই ক্লাব এটা বেশি দিন টিকে না। আপনারা যা অবস্থা শুরু করেছেন, আগামী 4 বছরে ফিরে আসবে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগকে বিএনপির মাধ্যমে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়ে আবার ক্ষমতায় আনার রাস্তা তৈরি করছে ভারত, কিন্তু সেটা পারবে না, দেশের জনগণ সেটা মানবে না। আর যেহেতু বিএনপি আওয়ামী লীগকে চাইছে, এই কারণে বিএনপির কবর আওয়ামী লীগের কবর একসাথে হবে। আপনারাই তো ফিরাইতে চান, তাহলে তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের অনীহা কেন? মানে জনগণ অলওয়েজ সন্দেহ করছে বিএনপিকে, এরা আপনাদের হাত ধরে অতি শীঘ্র ফিরবে। তো দর্শক, তো এইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির চাপাবাজি চলছে। আর বাস্তবে আওয়ামী লীগ বিক্রি চলছে, কিনে নেন। আওয়ামী লীগের লোকজনকে যদি কিনে নেওয়া যায়, এটা ভালো, এই বিক্রিকে সমর্থন করি। তবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, ক্ষমা চাওয়ার পর, আর যারা অপরাধ করেছে তাদের শাস্তির পর। আওয়ামী লীগকে যদি কিনে নেওয়া যায়, এমনিতে যাদের কোনো পোস্ট পজিশন নেই আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগের সুবিধা হবে, তারা কিন্তু অলরেডি নিজেদের বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি পজিটিভ। আসলে বিক্রি কিভাবে পজিটিভ, এটা একটু দেখি আমরা। দেখেন, আওয়ামী লীগ যদি, আওয়ামী লীগের লোকজন, এদেরকে তো আপনি বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দিতে পারবেন না, বা এরা তো একটা বড় জনগোষ্ঠী। তাদেরকে যদি আপনি কোথাও জায়গা না দেন, আপনি যদি তাদেরকে কিনে না নেন, তাহলে তারা গোপনে গোপনে সংগঠিত হতে থাকবে। তাদের সামনে যদি কোনো অপশন না থাকেন, তাহলে তাদের অপশনে একটাই থাকবে আওয়ামী লীগ। কিন্তু তাদের হাতের সামনে যদি অপশন থাকে, অন্য জায়গায় যদি আপনি তাদেরকে জায়গা দেন, তাহলে আওয়ামী লীগকে তারা ভুলে যাবে। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলের সুযোগ দিতে হবে, নির্বাচন করার সুযোগ দিতে হবে অন্য দলের হয়ে। কেউ এনসিপি করবে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ আরো নতুন দল করবে। এভাবে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দিতে হবে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারেন কিনে নিতে পারেন। এখন কম দামে পাওয়া যায়, সামনে দাম বেড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, তার সত্যতা কতখানি, তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে, অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে, প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয়, তাহলে ওই মামলা নেওয়া যাবে না, একই ধরনের বক্তব্য। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে।
সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। এবং 6, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে। সবকটি কথাই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা। যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে না, কোনো অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কিনা, অথবা তিনি বিশেষ রিটেন নির্দেশনা দেওয়ার প্রশ্নই ওঠে না, কোনো মেসেজ দিয়েছেন কিনা, এমন কোনো তথ্য পাইনি। গণমাধ্যমেও ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি। এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত 24 তারিখ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর এর আগে 23শে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব রয়েছেন। এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না, আর করলেও আমরা খবর পেতাম। প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে, তার যে নির্দেশনাগুলো, প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত। এবং এটি সত্যি কথা, দেশের একটি বড় অংশ, বড় মানে কি 70-80% মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কিনা। উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না, এইভাবে সরাসরি নয়। অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে, তাহলে কারা গুজব ছড়াচ্ছে? আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে, সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে। যদি প্রশ্ন করেন যে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে, আমরা তো জানি সরকারের একটি পক্ষ, স্পষ্টভাবে বলছি, সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কেউ কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেছেন। এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্র সমন্বয়ক অনেকে তো হুঙ্কার ছেড়েছেন সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য নানান ধরনের হুঙ্কার দিয়েছেন এবং সেনাপ্রধানকে তার পদে রাখা হবে না, নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছড়ানো হতে পারে, আবারও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। বাল বোঝায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে। আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। আচ্ছা, সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি? একেবারে বলা বাহুল্য, একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। দ্বিতীয় প্রশ্নটি, আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে, বিএনপি এবং অন্যান্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন। আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য, ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একে আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন, এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতই সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকে স্পষ্ট হচ্ছে। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। জনাব ইলিয়াস সাহেব কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই। আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে
বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা সবাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যেই ছিল। সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল, তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম। কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি, কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি। জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে? 13 সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। 11 জনের মাত্র সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করতে চেয়েছে, বয়োবৃদ্ধ হয়েছে। সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার, তিনি তো যে কোনো সময় মারা যেতে পারেন। এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপারসনকে অপমান করেছে, অপদস্থ করেছে, বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে জেলের মধ্যে বন্দী রেখেছে, সর্বশেষ গৃহবন্দী রেখেছে। একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। এই সকল মামলা হামলা কার্যক্রম চালানোর পরেও 16 বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা। আমরা তখন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য, আওয়ামী ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে টক শোতে, অনলাইনে, অফলাইনে, ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্যে থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি। কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান, আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান, সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে কেউ না কেউ বিদেশ থেকে, বাহির থেকে আপনার কথাটা যখন বলে দিচ্ছে, ওটাই আপনার কাছে মধুর মনে হচ্ছে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি, কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন। বাংলাদেশে যারা ইউটিউবিং করছে, ফেসবুকিং করছে, রাজনীতি করছে, বক্তব্য দিচ্ছে, কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়ে বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই। কারণ নেই এজন্য যে আপনাদেরকে যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার যারা ফলোয়ার, এই ফলোয়ারগুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই। সবাই কিন্তু এই বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগপন্থী যারা, তাদের ফ্যান ফলোয়ার্সরা, তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের কথা শুনবে, তারা আবার তাদের দিকে ধাবিত হবে, যেহেতু তাদের আর অপশন নেই। সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফ্যাসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন, আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু, আপনি বিশাল কিছু, মোটেও না। শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে। তিনি দিল্লিতে আছেন এটা জানেন, কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না। মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায়, যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয়, ভিডিও বার্তা দেয়। তিনি যদি ভিডিও বার্তাও দিতেন, তিনি যে নেতা কর্মীদের সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা বলেন, কবিতা আবৃত্তি করেন, তারপরে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যা খুশি তাই বলেন, তো এইগুলি যদি উনি ভিডিওতে থাকতেন তাহলে মানুষ ওনার এক্সপ্রেশনটা বুঝতে পারতো উনি এখন কি অবস্থা আছে, তার মানসিক অবস্থা কি, সেটা দাস করা যেত। কিন্তু সেটাকে তিনি লুকায় রাখেন। তিনি অডিওতে কথা বলেন, হয়তো তিনিই বলেন, এটা মানে ওনার গলা নকল করে অন্য কেউ বলেন কিনা সেটাও কেউ বোঝা যাচ্ছে না। আর অ্যাকচুয়ালি তিনি কি অবস্থায় আছেন, কোথায় আছেন, কতদিন এভাবে থাকবেন, এই সবকিছু মিলাই মানুষের মধ্যে একটা রহস্য। এই জন্যই বললাম যে আস্তে আস্তে তিনি রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছেন। তার সম্পর্কে আসিফ নজরুল কিছু কথা বলেছেন, তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল। এখন শেখ হাসিনার এই যে নানা রকম বক্তব্য, সেই বক্তব্যের কারণে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বা তার সরকার চাপ বোধ করে কিনা। আসিফ নজরুল বলছেন যে প্রশ্নই আসে না, কোনো চাপ বোধ করছি না। উনি যেসব কথা বলেন তা হাস্যকর মনে হয়। উনি বারবার বলেন আমি কিন্তু বাংলাদেশে চলে আসবো ইত্যাদি, বলছেন না যে চট করে চলে আসবো, আমি বাংলাদেশের কাছাকাছি আছি। তো আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন, এটাই আমরা চাচ্ছি। আপনাকে প্রত্যার্পণের আবেদন করে রেখেছি, আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান। দেখেন, এর আগে শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতো যে সে আসে না কেন, এসে আদালতের সাহস থাকলে আদালতের সামনে বলুক, ফেস করুক আদালতকে। এখন ওই আওয়ামী যেগুলিরা বলতো, ওই আওয়ামীরা কিন্তু এখন বলে না যে শেখ হাসিনা আসুক, এসে আদালত ফেস করুক। এখন কিন্তু একদম উল্টো শুরু। দেখেন মানে একেবারে কিভাবে উল্টে গেল পুরো বিষয়টা। তারেক রহমান এখন ঠিকই লন্ডনে আছেন, কিন্তু তিনি মুক্ত, তার আসতে কোনো সমস্যা নেই। হয়তো অনেক রাজনৈতিক হিসাব নিকাশের কারণে তিনি আসছেন না, কিন্তু শেখ হাসিনা চাইলেও পারবেন না। কারণ হচ্ছে ওই একই, যে কারণে তারেক রহমান ভয় পেত, ওই একই কারণে শেখ হাসিনাও ভয় পায়। কেননা তারা জানে যে বাংলাদেশের আইনি শাসন বা বিধি ব্যবস্থা কেন। তারেক রহমানের বিরুদ্ধে সাজার ব্যাপারটা তাদের হলো ফরমায়েশি আদালত তাদের মতন করে দিয়েছে। কিন্তু এখানে তো শেখ হাসিনা নিজে জানে যে তার নেতৃত্বে বাংলাদেশে কি পরিমাণ একটা গণহত্যা হয়েছে, জাতিসংঘের রিপোর্টও তার প্রমাণ। তো সুতরাং এখন আদালত ফেস করার সাহস তার কিন্তু আসলেই নাই।
এটা হলো বাস্তব। ওই কথাই আসিফ নজরুল বলছেন যে আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান, আমরা তো সেটাই চাই। মাঝে মধ্যে ওনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। এত মানুষকে হত্যা করার পর এভাবে মিথ্যাচার করে কবিতা আবৃত্তি করেন। ওনার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুর হয়ে গেছে, ওনার নেতা কর্মীরা হুমকির মুখে, অথচ উনি অন্য একটা দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। আসলে তাই, নির্বিকার কবিতা আবৃত্তি করতেছে। হ্যাঁ, লুৎফর রহমান রিটনের সবজি নিয়ে সে একটা কবিতা আবৃত্তি করতেছে। তো এই হলো শেখ হাসিনা অবস্থা। এই জন্য বারবার বলছি যে শেখ হাসিনা ধীরে ধীরে একটা রহস্য নারীতে পরিণত হচ্ছে। তার বাংলাদেশে ফিরে আসা এটা একটা অসম্ভব কল্পনা আপাতত মনে হচ্ছে। এটা কবে এই পরিস্থিতি আবার তৈরি হবে এটা কেউ বলতে পারে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।